হয়নি। অনেকেরই দেখলাম কালকে শ্বাসকষ্ট হয়েছে। ওরা অক্সিজেন নিয়েছে, কেউ ডুলোনিন, রোটোক্যাপ যা, যা পারছে ইনহেলার ইউজ করছে। মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে এইভাবে মানে পুরো স্লিপিং বুদ্ধাকে এত সুন্দরভাবে দেখার জন্য আমরা চলে গেছিলাম সান্দাকফু, হিমালয় পর্বতমালার দ্বিতীয় উচ্চতম এবং বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা 8,586 মিটার। আর এটাকে দেখার যে কি অদ্ভুত অনুভূতি, তাও আবার সান্দাকফু থেকে, সেটা কিন্তু আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। সান্দাকফু ভ্রমণ করতে এলে শুধু কাঞ্চনজঙ্ঘাই দেখবেন তা কিন্তু নয়, ওখান থেকে মিনিমাম আপনি বিকেলবেলায় আল ঘুরে আসুন, যেখান থেকে সানসেটও কিন্তু অপূর্ব লাগে। তাই পুরো কাহিনী দেখতে সান্দাকফু ভ্রমণের শেষ পর্ব একদম শেষ পর্যন্ত দেখুন। আর গত পর্বে আমি বলেছিলাম কিভাবে আমার শহর সিউড়ি থেকে রামপুরহাট স্টেশনে এসে রামপুরহাট থেকে রাত্রিবেলায় কাঞ্চনকন্যা ধরে আমরা চলে এসেছিলাম শিলিগুড়ি। আর শিলিগুড়ি থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে প্রথমেই পৌঁছে গেছিলাম মানেভঞ্জান। মানেভঞ্জান থেকে ওখানকার সিন্ডিকেট থেকে গাড়ি বুক করে আমরা চলে গেছিলাম প্রথম দিন টুমলিংয়ে। তো এই কাহিনী যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে সান্দাকফু ভ্রমণের প্রথম পর্ব অবশ্যই দেখে আসুন। নমস্কার বন্ধুরা, দেখাবে রবিবারের আরো একটা নতুন পর্বে আপনাকে স্বাগত। গত পর্বে আমি বলেছিলাম সান্দাকফুর প্রথম পর্ব মানে টুমলিং এর গল্প, আর এবার আমি বলবো সান্দাকফুর গল্প। তো এই যে আমাদের গাড়ি, এই গাড়ি ছেড়ে আমরা এখন টুমলিং ছেড়ে চললাম সান্দাকফুর পথে। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকে সান্দাকফুর উদ্দেশ্যে। এইদিকেও কিন্তু এই যে বরফ, চারিদিকে সব বরফ জমে গেছে, শিশির গুলো। কাঞ্চনজঙ্ঘাকে এইখান থেকে বিদায় দিতে আরো ভালোভাবে দেখার জন্য আমরা এখন সান্দাকফুর পথে। রাস্তা কিন্তু এখনো অবধি খুবই ভালো, প্রায় 1 কিলোমিটার আমরা উপরে উঠে এলাম। দেখা যাক কতটা রাস্তা ভালো পাওয়া যায়। তো এই যে আমাদের পুরো টিম, আমরা সবাই মিলে এখন সান্দাকফুর পথে। আর আমাদের ছোট খুদে হিমাংশু আমাদের সাথে চললো এবারে ট্যুরে। গত পর্বে তো আমি বলেছিলাম টুমলিং আসার জন্য আপনাকে 2 জায়গায় এন্ট্রি করাতে হবে, এসএসবি এন্ট্রি। আর এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের এই যে সাঙ্গালিলা ন্যাশনাল পার্কের গেট। আর এখানে আপনাকে আবার ডকুমেন্ট আইডি এন্ট্রি করতে হবে। কদিনের জন্য যাচ্ছেন, কদিন থাকবেন, কোথায় থাকবেন, এই সব কিছু। এখানে কিন্তু ব্ল্যাক বিয়ারও দেখতে পাওয়া যায়। এই সান্দাকফুর ম্যাপ, আর এই হচ্ছে এন্ট্রি সাঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এই রাস্তা হয়ে আমরা এগিয়ে যাব আজকে সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম গিরিবাসে। এখানে অনেকে এসে থাকে। এই যে মঙ্গোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে গিরিবাস, এর ফোন নাম্বারটা আপনাদেরকে দিলাম, চাইলে এখানে এসে আপনারা। এটা কিন্তু নেপালের, হ্যাঁ, এই হোমস্টে তো নেপালের, এই জায়গাগুলো পুরো নেপালের, এই রাস্তাটা শুধু ইন্ডিয়ার। গিরিবাসের পর থেকে কিন্তু রাস্তা পুরোপুরি খাড়ায়, মানে একবারে আপনি উপরে উঠবেন। আর এখানে গাড়ির স্পিড কিন্তু খুব কম, মানে গাড়ি 2 নম্বর গিয়ারে চালাতে হচ্ছে। আর রাস্তাটাও কিন্তু অপূর্ব, মানে সুন্দর প্লাস অ্যাডভেঞ্চারাস, মানে মনে হচ্ছে আস্তে আস্তে আমি মেঘের উপরে পাড়ি দিচ্ছি। আর গিরিবাস থেকে পেরিয়ে আমাদের পরবর্তী লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, যেখানে আমরা দাঁড়িয়ে আর অনেকটা সময় স্পেন্ড করেছিলাম। কালীপোখরির এই পবিত্র লেকে কিন্তু মানুষ অনেকটা সময় পার করে, এটা দেখতেও কিন্তু অপূর্ব। এই হচ্ছে কালীপোখরি, এটা একটা পবিত্র লেক। কালীপোখরির পর আমরা সম্পূর্ণভাবে নেপালের রাস্তা দিয়ে এবার যাব সান্দাকফু। তার আগে সান্দাকফু মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে নেপালিয়ান পয়সার 80 টাকা আর ইন্ডিয়ান পয়সার 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়েছিল সান্দাকফু রুরাল মিউনিসিপ্যালিটির ট্যুরিস্ট ভিজিট ফি। এই টাকা দেওয়ার পর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সান্দাকফুর দিকে। তবে এখানে কিন্তু আর রাস্তা ভালো নেই। কালীপোখরির পর থেকে পুরো রাস্তা এবড়ো খেবড়ো, পুরোটাই অফরোডিং। তো পুরোটাই এখন অফরোড নেপালের মধ্যে দিয়ে আমরা এখন এই ঘুরছি। তো আমাদের গাড়ি এসে এখন দাঁড়িয়েছে চাউরি চকে। চাউরি চকে দাঁড়িয়ে একটু চাটা খেলাম এই দোকানটাতে। আর এখানে এসে আমরা নেপালের টাকাও এক্সচেঞ্জ করলাম। এই যে এদেরও কিন্তু আমাদের পুরনো 100 টাকা নোটের মতো কাঞ্চনজঙ্ঘা ছবি দেওয়া 100 টাকার নোট। সবাই এখানে একটু দাঁড়ায়। আর যারা উপরে ড্রাইভাররা যায়, ওই যে সান্দাকফুর ভিউ, শেরফা চ্যালেট হোটেলটা দেখা যাচ্ছে ওই দূরে, ওই দূরে, ওইটা 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 হচ্ছে সান্দাকফুর। তো দেখতে দেখতে আমরা সান্দাকফু প্রায় পৌঁছে গেলাম। এই যে সাঙ্গালিলা ন্যাশনাল পার্ক, তার রোড এখানে শেষ হয়ে যাচ্ছে। আর এই সান্দাকফু, ওই যে দূরে হোটেল সানরাইজ, আমাদের
আজকের হোমস্টে। আর সামনে শেরপা চ্যালেঞ্জ। দেরি করে ফেললাম, আসছি। এইখানে ভাইরা আছে, আমরা থাকবো সানরাইজে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু চরম লাগছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, কন্ট্যাক্ট নাম্বার। আর আমরা আছি এই রুমটাতে। আর এখান থেকে ভিউ ঠিক এইরকম। কত সুন্দর লাগছে না কাঞ্চনজঙ্ঘাকে? যতই দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে, পুরো স্লিপিং বুদ্ধ। তো এসে প্রথমে চেক ইন করে নিলাম। আর চেক ইন করেই একটা জিনিস ভালো যে আপনাকে রিমেনিং অ্যামাউন্ট পেমেন্টটা পরে করলে হবে, এরকম না যে এসে পেমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, ক্যাশ পেমেন্ট করতে হবে। আর এবার আমি আমাদের রুমে যাব আর রুমটা আপনাদেরকে দেখাবো। চলুন আপনাদেরকে প্রথমে রুমটা দেখাই। আমি কিন্তু ভিউয়ের জন্য বড় রুম নিয়েছি, এক্সট্রা চার্জ দিও। কেন কি, আমার প্রথম কথা, এত কষ্ট করে আমি এইখানে এসেছি, এতটা অফরোডিং করে, রুমটা যেন আমার ভালো হয়। তো এখানে একটা জিনিস কিন্তু, রুমের ভেতরে প্লিজ স্মোক করবেন না। এদিকে চলে আসুন, সোজা এগিয়ে এসে এই যে 204 নম্বর রুম, এটা আমাদের। এই হচ্ছে পুরো রুম। আর রুম থেকে কাঞ্চনজঙ্ঘা, মানে এই যে বেডটাতে আপনি শুয়ে শুয়ে জাস্ট ফিল করুন, শুয়ে শুয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখবেন। এখানে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবেন এখান থেকে। এখানে অ্যাকচুয়ালি এটা ডরমেটারি রুম, 7 জনের রুম। তো যেহেতু ভিউটা আমার কাছে ফ্যাক্টর করে, তাই আমি এই রুমটা নিয়েছি। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। কিন্তু ফ্লাশ ওয়ার্ক করে না, যেরকম টুমলিং এ বলা ছিল। এই হচ্ছে বাথরুম, ছোট্ট একটা বাথরুম। এখানে টিস্যু পেপার দেওয়া আছে, জল ব্যবহার করতে ওরা বারণ করেছে। এই বেসিন, এদিকে কলে জল পড়ছে। এই হচ্ছে পুরো রুম ট্যুরটা আপনাদেরকে দিলাম। এরপর খাওয়া দাওয়া রিভিউ দেবো। তবে বেস্ট পার্ট কিন্তু আমার মন যেটা টানছে সেটা হচ্ছে রুম থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং বা তার আশেপাশে থেকে এই সান্দাকফু এখানে এসে দেখার পর আপনার আর কোথাও থেকে ভালো লাগবে না। অসাধারণ। এটা হচ্ছে সানরাইজের ডাইনিং রুম। আমি আপনাদের সাথে একবার মেনু কার্ডটা শেয়ার করে দিই। আমাদের রুমটা শুধু রুম অনলি বুকিং ছিল। আমরা রুমটা 5,000 টাকা দিয়ে বুক করেছিলাম। আমরা খাওয়া দাওয়া নিইনি, কারণ 7 জন তো আমরা ছিলাম না, আমরা ছিলাম 4 জন। ওখানে 7 জন যদি থাকেন তাহলে 1900 টাকা করে নিয়ে ওনারা ওই রুমটা প্রোভাইড করেন। আর মেনু কার্ডটা এই জন্য শেয়ার করলাম, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। রেটটা কিন্তু একটু বেশি, মানে এতটা উঁচুতে এরকমই রেট হওয়া স্বাভাবিক। আমার কাছে একটু বেশিই লাগলো। তো আপনারা চাইলে কিন্তু আমি বলবো লজিং ফুডিংটা নিয়েই বুক করবেন। আমার মতো ভিউয়ের চক্করে যদি না বুক করেন তাহলে পকেট থেকে একটু বেশি পয়সা খসতে পারে। এটা চিকেন, এটা ডাল, এটা একটা সবজি, এটা একটা সবজি, এটা স্যালাড, এটা রাইস, ওখানে ভাজা আছে, চাটনি আছে। খাবার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সানরাইজ হোটেলের রুফটপে। আর রুফটপ থেকে কাঞ্চনজঙ্ঘাকে ঠিক এইরকম লাগছে দেখতে। আর এই হচ্ছে পুরো সান্দাকফু। এই যে পাশে এইটা হচ্ছে শেরপা চ্যালেঞ্জ, এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। তবে সান্দাকফুতে কিন্তু বেস্ট চয়েস সবসময় হোটেল সানরাইজ। এইখান থেকে যেমন পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, ওইদিকে আরো কিছু অংশ এভারেস্টের, আর এইদিকেও অনেকটা অংশ দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে সানসেট এখান থেকেও দেখতে পারেন, তবে বেস্ট হবে এখান থেকে ড্রাইভারকে 1000 টাকা দিয়ে আল ঘুরে আসুন। আল থেকে যে সানসেটটা আপনি দেখবেন, আমি আপনাকে কথা দিচ্ছি লাইফে আপনি এরকম সানসেট দেখেননি। মেঘে চাদরে মোড়া, সেখান থেকে সূর্য আস্তে আস্তে অস্ত যাবেন, যেরকম আপনি এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এই ভিউটা ভাই অসাধারণ, অসাধারণ ভিউ। সান্দাকফুতে এলে পরে অবশ্যই অবশ্যই আপনি আল থেকে সানসেট দেখতে ভুলবেন না। এই জায়গাটা অবশ্যই ঘুরে আসুন। এটা কিন্তু জীবনের আপনার সেরা একটা মুহূর্ত হয়ে দাঁড়াবে, এত সুন্দর ভিউ। এবার বলি দ্বিতীয় দিনের গল্প। দ্বিতীয় দিনে শুরু হয়েছিল সানরাইজের রুফটপ থেকে সানরাইজ দেখার পালা। আর এখান থেকে কিন্তু অপূর্ব লাগে। যদিও অনেক মানুষজন দেখলাম পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে উপরে একটা পাহাড়ের চূড়াতে গিয়েও সানরাইজ দেখছিল। আপনারাও চাইলে হেঁটে ট্র্যাক করে এখানে যেতে পারেন, তবে মাথায় রাখবেন 6টার আগে কিন্তু আপনাকে যেতে হবে। মোটামুটি 6টা 15-20 মধ্যে সানরাইজ হয়েছিল। আর এর ভিউটা আমার অতটা ভালো আসেনি,
ক্যামেরায় টাইম ল্যাপসটাও একটু প্রবলেম হয়ে গেছিল, যার জন্য অত ভালো দেখাতে পারিনি। পরবর্তীকালে আমি সকালবেলায় ভিউটা নিয়েছিলাম। সুপ্রভাত বন্ধুরা, আরো একবার আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সানরাইজ হোটেলের একদম রুফটপে, যেখান থেকে সকালবেলার কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছুটা এরকম। আর এর লেফট সাইডে মাউন্ট এভারেস্ট, মাউন্ট কাটাও সব মোটামুটি স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে। ওই যে দূরে একটু আগেই এই দিক থেকে সানরাইজ হয়েছে। এই দিক থেকে সানরাইজ হওয়ার সময় আছে, কিন্তু সেরকম ভাবে আমি এটাকে গোল্ডেন বা রেডিশ কালার দেখতে পাইনি। কাঞ্চনজঙ্ঘার উপরে স্নোর পরিমাণ অনেকটাই কম আছে, যেই জন্য এই মুহূর্তে ওই কালারটা আসছে না। যদি স্নোর পরিমাণটা একটু বেশি থাকতো, সাদা একদম ধবধবে কাঞ্চনজঙ্ঘা থাকতো, তাহলে কিন্তু ওই রেড কালার বা গোল্ডেন কালারটা আপনি দেখতে পারতেন। সকালবেলায় টাইম ল্যাপস নেওয়ার সময় আর চারিদিকের পর্বতমালাগুলো দেখার পর নিচে এসে কিন্তু আমার প্রচন্ড শরীর খারাপ হয়। আমি যখন নিচে নামলাম তখন বাজছিল সকাল 7টা, আর এখন আমি একটু ওষুধ টষুধ খেয়ে আবার উঠলাম, 9টা বাজছে। আমাদের আমাদের সাথে এবার জার্নি করছে জ্যোতি। জ্যোতির সাথে জ্যোতির বাচ্চা মেয়ে 3 বছরের। ওর কিন্তু ভগবানের আশীর্বাদে এখনো কোনো শরীর খারাপ হয়নি। অনেকেরই দেখলাম কালকে শ্বাসকষ্ট হয়েছে, ওরা অক্সিজেন নিয়েছে, কেউ ডুরোনিন, রোটোক্যাপ যা যা পারছে ইনহেলার ইউজ করছে। কিন্তু আমার শ্বাসকষ্ট তো হয়নি, কিন্তু এত ঠান্ডা লেগে গেছিল উপরে গিয়ে। আমি এই ব্র্যান্ডটা হয়তো সবাই চেনেন, -5 ডিগ্রি টেম্পারেচারের জ্যাকেট, এই যে উলিকটটা পরে আছি, একটা জিন্স, এর নিচে আবার একটা ইনার পরে আছি, তার এখানে দুটো মোজা পরে আছি, তারপরেও কিন্তু ঠান্ডা মানছে না। তো এইটা বুঝে শুনে আপনারা এখানে আসবেন। এখানে এলে আমি বলবো, যারা ঠান্ডা সহ্য করতে পারেন না, বা যাদের অ্যালার্জি আছে, বা ব্লাডে আইজি বেশি আছে, বা ধরে নিন আপনার শরীরের হাই অল্টিটিউডে গেলে আপনার প্রবলেম হয়, আপনি বেশি হাইটে উঠতে পারেন না, এইসবের জন্য কাঞ্চনজঙ্ঘার লোভে এখানে আসবেন না। জীবন থাকলে আরো অনেক জিনিস ভালো দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা যা দেখবেন তাতে মন ভরে যাবে, সেটা অবশ্যই। যে এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনি আর কোথাও থেকেও পাবেন না, এটা একদম ঠিক। কাঞ্চনজঙ্ঘা প্লাস এভারেস্ট, পুরো একটা মনে হচ্ছে যেন 360 ভিউ পাচ্ছি পুরো দিকে চারিদিকে। এই লোভে আমরা সবাই আসি, কিন্তু শরীর বা হেলথ এই বিষয়টাকে একটু দেখা দরকার। আর আমি সেরকম লাফালাফি দাপাদাপি, ড্রিঙ্ক বলুন, সিগারেট বলুন, আমি সেরকম কিচ্ছু করিনি। অনেকেই আছে যারা ড্রিঙ্ক সিগারেট করে এখানে ভালো থাকেন। প্রত্যেকের হেলথের ব্যাপার প্রত্যেক রকম। আমার জাস্ট একটু বলার ছিল আপনাদেরকে, যে এখানে এলে পরে একটু হেলথ কনসিয়াস হয়ে আসবেন। চেষ্টা করবেন স্মোকিং বা ড্রিঙ্কিংটা আপনি একদিন যদি থাকেন, দুদিন থাকেন, সেই দুদিন বাদ দিয়ে তারপরে আপনি নিচে নেমে করুন, বা উপরে উঠে আসার আগে করুন। আর অবশ্যই মানেভঞ্জন থেকে ডাইরেক্ট সান্দাকুতে আসবেন না, তাহলে শরীরটা আরো বেশি খারাপ করবে। টুমলিং এ একদিন থাকুন। আমাদের সাথে ওই যে ছোট্ট জ্যোতির মেয়ে, একটু বলবো জ্যোতিকে ক্যামেরাতে, ওকে দেখাতে, ও কিন্তু খুব বিন্দাস আছে। ওর ওর এখনো ভগবানের আশীর্বাদে কিছু হয়নি। আমরা কিন্তু এত বাচ্চা মেয়েটাকে নিয়ে খুব ভয় পাচ্ছিলাম। তো অনেকে বললো বাচ্চা নিয়ে যান, ওর কোনো সমস্যা হবে না, আপনাদের যদি না সমস্যা হয়। তো ভগবানের আশীর্বাদে ওর কিছু হয়নি। তো আপনারাও বাচ্চা নিয়ে আসতে পারেন। তবে এই যে খুব ঠান্ডার যে সিজনটা, এই সিজনটা অ্যাভয়েড করলেও ভালো থাকে। কিন্তু আপনি যদি নিয়ে আসেন আর আপনি যদি সবকিছু ঠিকঠাক করে আসেন, তাহলে কোনো অসুবিধা নেই। তো সকালবেলায় এবার সানরাইজকে বিদায় করে আমরা সান্দাকফু থেকে বেরিয়ে পড়বো দার্জিলিং এর উদ্দেশ্যে। তো আশেপাশে কিছু হোটেল, মানে সানরাইজ ছাড়া তো কোনো ভালো অপশন নেই। আর এই যেগুলো রুমগুলো আছে না, এগুলোই কিন্তু একদম মানে সানরাইজ ভিউ। কাঞ্চনজঙ্ঘাতে যখন সানরাইজ হবে, গোল্ডেন কালার বা রেড কালার বা ইয়েলো কালার, সেই কালারটা কিন্তু আপনি এই রুমগুলো থেকে তুমি দেখতে পারবেন। যেখানে না আমি ছিলাম এই রুমে। আর এই রুমের কথা ওদের সাথে বলে নেবেন যদি আপনার সানরাইজ ভিউ রুম দরকার হয়। তো এবার আসা যাক সান্দাকফুতে এই সানরাইজ হোটেল ছাড়া বা এই সানরাইজ হোমস্টে ছাড়া আপনি আর কোথায় থাকতে পারেন, আরো কি অপশন আছে? হ্যাঁ, একদমই আছে। তো চলুন সেগুলো একটার পর একটা আপনাদেরকে দেখায়, আর তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেবো। এটা আর একটা হোমস্টে, শেরফা চালের। এই যে ওনাদের ফোন নাম্বার। এখানে এই দুটো অপশন সব থেকে বেস্ট। আর তাছাড়া নর্মাল কয়েকটা আছে। এই যে এরও এই শেরফা চালের লজ, এই তিনটে ভিউ আর কি। সামনে ওদের একটা সুন্দর ব্যালকনি আছে, আর এটা ওদের ডাইনিং এরিয়া। এখানেও চাইলে আপনি থাকতে পারেন। শেরফা চালেটের রুম, ভিউ রুম, নন ভিউ রুম সবগুলো আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেবো নাম্বারের সাথে। আরো কিছু কিছু থাকার জায়গা আছে, যেমন এটা একটা সান্দাকফু টি হাউস।
এনাদের ফোন নাম্বারটাও আমি শেয়ার করে দেবো। সান্দাকপু টি হাউস হোমস্টে, এখানেও চাইলে আপনি থাকতে পারেন। এনাদের এই দুটো প্রপার্টি, আমার মনে হয় ওটা ওল্ড বা এটা নিউ, বা এটা ওল্ড ওটা নিউ, এগুলোই মানে এই তিনটেই ভালো অপশন থাকার জন্য। আর এখান থেকে আজকের কাঞ্চনজঙ্ঘা এরকম, কালকে কিন্তু আরো পরিষ্কার, একটা মেঘের আভা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য অতটা পরিষ্কার নেই। তো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি দার্জিলিং এর উদ্দেশ্যে। এখান থেকে তো গাড়ি ভাড়া প্যাকেজ হয়েছিল, আবার আমাদেরকে মানিভঞ্জন থেকে আজকে দার্জিলিং এর প্যাকেজ করতে হবে। হোটেল সানরাইজকে বিদায় জানিয়ে এগিয়ে পড়বো দার্জিলিং এর উদ্দেশ্যে। কেমন লাগলো আমাদের এই সান্দাকফু ভ্রমণ কাহিনী, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে, ওখানে আবার আমার সেই চেনা হোমস্টে তমু হোমস্টে, ওখানে থাকবো। তো চলুন দেখা হচ্ছে। রাস্তায় আর ভিডিও দিলাম না কেন, আবার সেই টুমলিং পর্যন্ত অফরোডিং, একই রাস্তা যেটা যাবার সময় দেখিয়েছিলাম, ফেরার সময়। তো একেবারে দেখা হচ্ছে মানেভঞ্জনে, কেন ওখান থেকে আবার গাড়ি ভাড়া করতে হবে দার্জিলিং পর্যন্ত। টাটা। এই গাড়িতে করেই আমরা 2 রাত 3 দিন, মানে 1 রাত তুমলিং এ, 1 রাত ওই সান্দাকফুতে, এই পাসাং তামাং ভাইয়ের সাথে ঘুরলাম। দাদার কিন্তু কোনো টাইমের লিমিটেশন নেই, যেখানে খুশি যখন খুশি দাঁড়ান, আপনাকে কোথাও তাড়াহুড়ো করবে না। আর আস্তে আস্তে যতগুলো স্পট আছে সবগুলো স্পটেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে দেখাতে নিয়ে আসবে। তো দাদার ফোন নাম্বারটা একবার বলি, যদি আপনাদের পছন্দ হয় তাহলে দাদাকে বুক করেও আপনি আসতে পারবেন। दादा आपका फोन नंबर थोड़ा सा बता दीजिए। 9749470462। ठीक है, अगर किसी को अच्छा लगे तो आपको कॉल कीजिए करेगा।